প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আমরা আমাদের বেকাররা যে সময়টা কর্মসংস্থান পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, সেই সময় শুনে আপনারা শোকাহত হবেন যে ২৬ লাখ ভারতীয় এই বাংলাদেশে চাকরি করছে এবং সরকারের কাছে এই বিষয়ে কোনো ইনফরমেশন নাই। একজন বলে ২ লাখ, ৩ লাখ, একজন বলে ১১ লাখ। ভারতীয় সাংবাদিক থেকে আমাদের ইনফরমেশন নিতে হলো তাদের ২৬ লাখ নাগরিক এই বাংলাদেশে চাকরি করছে। আমার প্রশ্ন হলো যে ভারতীয়রা বাংলাদেশে কেন চাকরি করতে আসছে? আমাদের গার্মেন্টস মালিকরা কেন তাদেরকে নিয়োগ দিচ্ছে? তারা কি আমাদের চেয়ে এক্সপার্ট? যদি ভারতীয়রা বাংলাদেশের নাগরিকের চেয়ে এক্সপার্ট হয় তাহলে তারা তো আমাদের চেয়ে ভালো গার্মেন্টস বানাতে পারতো, তাহলে তো তারা ১ নাম্বার হতো আমাদেরকে টপকিয়ে। কিন্তু তা নয়, বাংলাদেশ ভারতীয় গার্মেন্টসের চেয়ে অনেক আগায়ে আছে। তাহলে বাংলাদেশ যদি আগায়ে থাকে তাহলে আমার প্রশ্ন যে ভারতীয়রা এখানে কেন চাকরি করতে আসছে? একটা কথা স্মরণ রাখতে হবে, আমরা একসময় মসলিন শাড়ি বানিয়েছি। মসলিন শাড়ি বানানোর অপরাধে ব্রিটিশরা আমাদের পূর্বপুরুষদের, আমাদের মায়েদের, বোনদের হাতের আঙ্গুল কেটে দিয়েছিল, আপনারা জেনে থাকবেন। সেই ২০০ বছর আগে হাতের আঙ্গুল কেটে দিয়েছিল যেন আমরা আর মসলিন শাড়ি বানাতে না পারি। সেই ২০০ বছর পরে এখন বাংলাদেশে আবারও নতুন করে এদেশের মানুষ কেমন করে মসলিন শাড়ি বানাচ্ছে। খুব অদ্ভুত বিষয় নয় যে ২০০ বছর, ২৫০ বছর পরে যাদের হাতের আঙ্গুল কাটিয়ে দিয়েছিল তাদের সন্তানরা আবার কেমন করে মসলিন শাড়ি বানায়। অর্থাৎ এদেশের ভৌগোলিক আবহাওয়া এবং এদেশের মানুষের দক্ষতা এবং একটা জেনেটিক বিষয়, যার মাধ্যমে এদেশের মানুষরা ভুলে গেলেও আবারও সেই মসলিন শাড়ি বানাচ্ছে। তাহলে আমার প্রশ্ন, আমাদের সন্তানেরা, আমাদের মায়েরা, বোনেরা ভালো কাপড় বানায়, তাহলে ভারত থেকে কেন কর্মী আনতে হচ্ছে? এই প্রশ্নের কে উত্তর দিতে পারবেন? আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রায় ১৪ থেকে ১৫টি গার্মেন্টস ইন্ডিয়ান বিভিন্ন মালিক যারা আমেরিকায় থাকে, কানাডায় থাকে, তারা কিনে নিয়েছে। তারা কিনে নিয়ে যে কাজটা করে, তারা ইন্ডিয়ান কোটা পূরণ করে, আবার বাংলাদেশের যে কোটা পায় এই গার্মেন্টস পণ্যের ক্ষেত্রে তারা ইন্ডিয়ান মালিক হয়ে বাংলাদেশের এই কোটা তারা দখল করে। অর্থাৎ তারা আগারও খায়, তলারও খায়। এই যে আগার তলার খাওয়া ইন্ডিয়ানরা, এটাকে যদি আমরা রুখতে না পারি তাহলে আমাদের গার্মেন্টস শিল্প ভবিষ্যতে হুমকির মুখে রয়েছে। আপনারা দেখছেন একে একে বিভিন্ন গার্মেন্টসের মালিক ইন্ডিয়ানরা হয়ে যাচ্ছে। অর্থাৎ আসছে এখানে চাকরি করতে, পরে বেতন টেতন নিয়ে বিভিন্ন চুরি চামারি করে আমাদের এখানে গার্মেন্টসের মালিক হয়ে যাচ্ছে। এগুলো যদি আমরা রোধ করতে না পারি তাহলে আমাদের গার্মেন্টস শিল্প হুমকির মুখে পড়বে। মালিকরা কর্মচারীতে রূপান্তরিত হয়ে যাবেন। আমাদের এই সাবধান মানে আপনারা শোনেন, আজকে ২৬ লাখ ইন্ডিয়ান অবৈধ কর্মীকে যদি আমরা এখান থেকে হটাতে পারি তাহলে বাংলাদেশের ২৬ লাখ পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে, তারা এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। কিন্তু এই বিষয়ে কোনো তালিকা নয়। আজকে মে দিবসে, এই শ্রমিক দিবসে আমি দাবি জানাই যে এই ২৬ লাখ কর্মীর তালিকা প্রকাশ করা হোক। এবং এই অফিসারদেরকে আমরা বলছি, আপনারা জানেন ভারতীয় পণ্য বয়কটের আমরা আন্দোলন করছি। আপনারা যদি খুব দ্রুত এই শ্রমিকদেরকে বের করার ব্যবস্থা না করেন তাহলে আমরা আপনাদের পণ্যের প্রচার এবং প্রসার করব না। আমরা দেখব যে সকল কোম্পানি ভারতীয় কর্মীদেরকে বাদ দিচ্ছে, দেখে দেখে শুধুমাত্র তাদের পণ্যগুলো প্রচার করব। এবং আপনারা যারা অতিরিক্ত ভারতের প্রতি প্রেম দেখাচ্ছেন, ভারতের কর্মী নিয়োগ দিচ্ছেন, আপনাদেরকে সাবধান করছি যে আপনাদের কোম্পানিকে আমাদের এই আন্দোলনের রেড লিস্টে ফেলবো। আমরা এখানে গলা ফাটায় চিৎকার করব, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ভারতীয় পণ্য বয়কট করে দেশীয় পণ্য কেনাবো, আর আপনারা ভারতীয় শ্রমিক নিয়ে এসে এখানে কাজ করাবেন। এইটা আমরা মানব না। শ্রমিক দিবসের যে দাবিগুলো রয়েছে, এখানে ফেস্টুন ধরেছে, ধন্যবাদ জানাই মাতৃত্বকালীন ছুটির দাবি করার জন্য। আমাদের বিভিন্ন গার্মেন্টস এ বিষয়ে অনেক অবহেলা করে, বেতন ছাড়াই কেউ একজন প্রেগনেন্ট হলে তাকে বের করে দেয়, বেতন ছাড়াই তাকে ছুটি দিয়ে দেয়, এবং ছুটি শেষে গার্মেন্টসে আসলে ক্ষতিপূরণ দেয় না এবং পুনরায় চাকরিতে নিয়োগ দেয় না। এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, শ্রম আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। কিভাবে সাহস করে একজন মা, সে একটা মা কত কষ্ট করে সন্তান জন্ম দেয়, এই সময়টাতে তার ছুটি প্রয়োজন, নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। ৬ মাস ছুটি তার জন্য পর্যাপ্ত নয়। এই ৬ মাস ছুটিতেও তাকে সঠিকভাবে বেতন দেওয়া হয় না, এবং সন্তান জন্ম গ্রহণের পরে সে যখন কাজে আসে তখন আর কাজে নেওয়া হয় না। যারা এরকম দুষ্ট কাজ করবে, এরকম গর্হিত কাজ করবে, সে সকল মালিককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি শ্রম আদালতগুলো যেন মালিকদের ফ্যান ক্লাবে রূপান্তরিত হয়েছে। এগুলো শ্রমিকদের ক্লাব নয়, এটা মালিকদের ক্লাবে রূপান্তরিত হয়েছে। এই শ্রম আদালতকে শ্রমিকদের ক্লাবে রূপান্তরিত করতে হবে, এইটাকে শ্রম বান্ধব করতে হবে, শ্রমিকদের কথা শুনতে হবে, শ্রমিকদের বিচার শুনতে হবে। 2 দিন পর পর
প্রেস ক্লাবে গিয়ে দাঁড়ায়, আমি শ্রমিকদেরকে বলবো খবরদার আর প্রেস ক্লাবে দাঁড়াবেন না। প্রেস ক্লাবে দাঁড়ানোর দিন শেষ। আপনারা শ্রম আদালত, শ্রম ভবন এটাকে ঘেরাও করবেন যদি বেতন না দেয়। আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও করবেন। প্রেস ক্লাবে ফ্যা ফ্যা করে কান্নাকাটি করে কোনো লাভ নাই। পাশাপাশি সর্বশেষ বলবো, রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন আমাদের একটি স্মরণীয় ঘটনা। তাজরিন ফ্যাশনের এই যে মালিক, সে এতগুলো মানুষ মারা গেল, এই মানুষগুলোর জানাজা এবং কবর শেষ হওয়ার আগেই সে জামিন নিয়ে নেয় আদালত থেকে। আমি আদালতকে দৃষ্টি আকর্ষণ করছি, কোন মালিক যদি কোনো গাফিলতির সঙ্গে জড়িত থাকে, শ্রমিক হত্যার সঙ্গে জড়িত থাকে, যদি এরকম পান, দয়া করে তাদেরকে জামিন দেবেন না। আদালত এর আগে রানা প্লাজার রানাকে জামিন দিয়েছিল। আমরা প্রতিবাদ করেছিলাম প্রেস ক্লাবে, প্রতিবাদের প্রেক্ষিতে চেম্বার জজ আদালত সে জামিন বাতিল করেছিল। আমার কথা, জামিন দিল কোন শালায় রানাকে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ যে জামিন দিয়েছে সে অবশ্যই রানা প্লাজার মালিকের কাছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। গতকাল দেখলাম একজন আইনজীবীকে ভৎসনা করছে। ধন্যবাদ জানাই যে সে এই যে জিকে শামীমকে জামিনের জন্য অবৈধ পথ অবলম্বন করেছে। জিকে শামীমকে কেন জামিনের জন্য সে অবৈধ কাজ করলো। ধন্যবাদ জানাই যে বিচারক তাকে ভৎসনা করেছেন। পাশাপাশি আমরা সেই বিচারককেও ভৎসনা করি যে কিনা রানা প্লাজার রানাকে জামিন দেওয়ার মতো সাহস করেছে। এবং আমাদের এই শ্রমিকদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অসুস্থ হয়, ক্ষতিপূরণ পায় না। রানা প্লাজার অনেক শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ওই দিন আলটিমেটাম দিয়েছিলাম যে কিছু শ্রমিক সংগঠন লন্ডনে বসে ক্যাম্পেইন করে কয়েকশো কোটি টাকা তুলেছিল এই রানা প্লাজার নামে। দুঃখের বিষয়, এখানে রানা প্লাজার শ্রমিকরা রয়েছে, তারা সাক্ষী দেবে, কেউ একটা পয়সা পায়নি ওই শ্রমিক সংগঠন থেকে। আমি বলছি, আমরা আলটিমেটাম দিচ্ছি, আবারও আলটিমেটাম দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি, আপনাদের বেজ্জুতি করতে চাই না, কিন্তু ওই টাকা যদি ফেরত না দেন, আপনাদের বিরুদ্ধে আপনাদের সংগঠনের নামে ক্রস চিহ্ন দিয়ে আমরা এই সংবাদ সম্মেলন আবার নতুন করে করব। পাশাপাশি সরকার চিঠি পাঠিয়েছে, এক একটা শ্রমিককে নাকি 60,000 টাকা 50,000 টাকা করে দিয়েছে। পরবর্তীতে শ্রমিককে জিজ্ঞাসা করলাম, ভাই টাকা পেয়েছেন? না, টাকা পাইনি। পরবর্তীতে আমি আবার যেখান থেকে চিঠি এসেছে সেখানে জিজ্ঞাসা করলাম, টাকা না দিয়েই কেন এটা পেইড লিখেছেন? বলে শ্রমিকদেরকে চিকিৎসা করা হয়েছে। কত বড় নেমক হারাম! চিকিৎসা দিয়ে সেই টাকা বিল আকারে শ্রমিকের কাছে পাঠাইছে এবং দেখাচ্ছে শ্রমিকরা নাকি সেই 60,000 টাকা করে নিয়েছে। এরকম ইতর অভদ্র লোকদেরকে এই শ্রম অধিদপ্তর থেকে সরাতে হবে, শ্রমিকদেরকে বাঁচাতে হবে। ধন্যবাদ শ্রমিক অধিকার পরিষদকে নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য, নতুন মাত্রায় আন্দোলন শুরু করার জন্য। ধন্যবাদ।